আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচের পরে আর্জেন্টিনার এই দারুণ কামব্যাকের পরেও কিন্তু দেখেন তাদের খেলা নিয়ে কথা খুব একটা হচ্ছে না। কথা হচ্ছে কন্ট্রোভার্সিগুলো নিয়ে, রেফারিং নিয়ে কথা হচ্ছে, রেফারির ডিসিশন নিয়ে কথা হচ্ছে। সেটা হবে স্বাভাবিক। এখন এই কথার আগে আমি যদি আর্জেন্টিনার খেলা নিয়ে কথা বলি, আর্জেন্টিনা সুপার খেলছে। আর্জেন্টিনা দেখেন তারা যে সময় পর্যন্ত গোল দিতে পারে নাই, সেটা পর্যন্ত তাদের আল্টিমেটলি গোল কিন্তু তারা দেওয়ার চেষ্টা করছে। তারা প্রচণ্ডভাবেই চাইছিল গোল দিতে, প্রচুর অ্যাটাক করছে, অ্যান্ড সেখান থেকে তারা সাকসেস হয় নাই। সেখানে আলটিমেটলি যদি আপনি দেখেন তারা যে গোলগুলো কনসিড করছে, সেটাও আলটিমেটলি আপনার মিশরের ব্রিলিয়ান্সই ছিল। তারা খুব ভালো ধরনের ফুটবলটাই খেলছে। বাট যখন আলটিমেটলি আর্জেন্টিনা তাদের গোলটা পেয়ে গেল, আর্জেন্টিনার বেসিক্যালি দরকার ছিল একটা গোল পাইলে কিন্তু তাদের পরের গোলটা করতে ইজি হয়ে যায়। কেননা আপনি যখন 2-0 পিছিয়ে আছেন, সেখানে আপনি যখন একটা গোল দিয়ে দিচ্ছেন, আপনার হাতে আরও 10 মিনিট আছে, আপনি আরেকটা গোল দেওয়ার ওয়ে আপনি বের করেই ফেলবেন, যেহেতু একটা দিতে পারছেন। কেন আর্জেন্টিনার জন্য প্রবলেম হয়েছিল, আর্জেন্টিনা হচ্ছে মেসি যখন আপনার পেনাল্টিটা মিস করলো। সো সেটার পরে কিন্তু তারা দারুণ কামব্যাক দিছে, তারা গোল দিছে, অ্যান্ড তারা ম্যাচটা শেষ পর্যন্ত জিতে নেয়। সেটা নিয়ে আমার ধরেন কোনো ধরনের কমপ্লেনও নাই, বা আমি আর্জেন্টিনাকে অলওয়েজই বলি আর্জেন্টিনা 2020-এর পর থেকে তারা যে ধরনের ফুটবলটা খেলছে, তাদের ফুটবল খেলা নিয়ে প্রবলেম নেই। তারা ফুটবলটা দারুণ খেলতেছে, ইভেন তারা এবারের টুর্নামেন্টে আরও ভালো ফুটবল খেলতেছে। যদিও তাদের মিডফিল্ড নিয়ে আপনি সমস্যা বলতে পারেন, তাদের ডিফেন্স নিয়ে আপনি সমস্যা বলতে পারেন, কিন্তু তারা যে ধরনের কামব্যাক দিচ্ছে, তাদের অ্যাটাকিং সাইড ভালো, অ্যান্ড যেখানে মেসির মতো প্লেয়ার আছে, মেসি যেভাবে খেলতেছে, মেসি যেভাবে এই শেষ বয়সে এসে যেভাবে ফিনিশিং দিচ্ছে, সেটা সুনাম আপনাকে করতে হবে। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে রেফারি নিয়ে এবারের ওয়ার্ল্ড কাপে সমস্যা আছে। এখন আমার এই কথাটা আপনার ভালো নাই লাগতে পারে, কারণ আমি কেন এই কথাটা বলতেছি, ধরেন এবারের বিশ্বকাপে মোটামুটি আমি ধরেন 95% খেলা দেখছি। যেসব ম্যাচ আমি ধরেন ঘুমের কারণে দেখতে পারেন, যেহেতু আমাদের এখানে আলটিমেটলি রাতে খেলা হচ্ছে, সো সারা রাত খেলা দেখে সকালবেলার যে খেলাটা, সেটা আলটিমেটলি পুরোপুরি দেখা হয় না, মিস হয়ে যায়, বা সবগুলো দেখা হয় না। এরকম আমার বেশ কয়েকটা ম্যাচ হয়েছে যেগুলো হচ্ছে সকালবেলার ম্যাচ ছিল, আমি সেকেন্ড হাফ আর দেখিনি। কিন্তু এছাড়া আমি মোটামুটি ধরেন রাত 10টা, 11টা, 1টা, 2টা, 3টা, 4টা যখনই ম্যাচ ছিল আমি দেখছি। তো সব ম্যাচ দেখার পরে আমি যেটা বুঝলাম এখন পর্যন্ত, রেফারি আসলে সবগুলোতে একই ছিল না। ধরেন জার্মানি ম্যাচে যেটা হইলো, জার্মানি প্যারাগুয়ে ম্যাচে, সেখানে এক ধরনের, বা আমি যদি একদম স্পেসিফিকভাবে বলি, যেটা হচ্ছে প্রথম ম্যাচের রেড কার্ড। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার সাথে যেটা হলো, যে সাউথ আফ্রিকা একটা প্লেয়ার মুখে পাঞ্চ করছে, সে কারণে তাকে রেড কার্ড দেওয়া হলো। সেম ঘটনা কিন্তু প্যারাগুয়ের সাথে হয়েছে, প্যারাগুয়ে এবং ফ্রান্সের সাথে। বেসিক্যালি ওইটা হচ্ছে প্যারাগুয়ের প্লেয়ার ফ্রান্সের প্লেয়ার মানে এমবাপ্পের মুখে পাঞ্চ করলো, সেটার জন্য কিন্তু কোনো ধরনের কার্ড দেওয়া হয় নাই, ফাউল দেওয়া হয় নাই, যেখানে সাউথ আফ্রিকার প্লেয়ার রেড কার্ড পাইছে। অ্যান্ড সেম জিনিসটা কিন্তু আর্জেন্টিনা মিশরের ম্যাচে হয়েছে, আর্জেন্টিনার প্লেয়ার কিন্তু মিশরের প্লেয়ারের ফেসে পাঞ্চ করছে। সো এটা স্বাভাবিকভাবে আপনি যখন রেফারিং করবেন, আপনার যখন জাজমেন্ট দিতে যাবেন, আপনি তো সবাইকে সমানভাবে দেখবেন। আপনি একটা বিশ্বকাপে, আপনি অন্যান্য খেলার কথা বাদ দিলাম, ধরেন বিশ্বকাপের আগের খেলা, ক্লাবের খেলা, গত ওয়ার্ল্ড কাপের খেলা আমি সব বাদ দিলাম। কেন বাদ দিলাম? ধরেন ওগুলো আপনার কন্ট্রোভার্সি আরও বড় করবে। আমি কন্ট্রোভার্সিটাকে ছোটো করার জন্য আমার যেটা কথা, সেটা হচ্ছে আপনি যেহেতু এই বিশ্বকাপে আপনি যদি পুরো সব ম্যাচের রেফারিংটা সেম রাখতে পারেন, আপনি তার একটা ম্যাচের জন্য আরেকটা ম্যাচের আপনি রেফারেন্স দিতে পারবেন। সো এই একটা ম্যাচের জন্য আমি যখন আরেকটা ম্যাচ রেফারেন্স দিতে পারতেছি না, যখন দেখা যাচ্ছে আমি 1 নম্বর ম্যাচে আমি এটা করলাম, কিন্তু অন্য আরেকটা ম্যাচে যে আমি সেম ফাউলে আমি কাট দিলাম না, সেম ফাউলের জন্য আমি কোনো ধরনের ফাউল দিলাম না, তো সেটা আলটিমেটলি কিন্তু প্রবলেম ক্রিয়েট করে, সেটাই কিন্তু কন্ট্রোভার্সিটা ক্রিয়েট করতেছে। সো এটা গেল একটা পয়েন্ট। এখন আসেন আপনার যেটা হচ্ছে গোল বাতিল হইলো। গোল বাতিল হয়েছে, এটাও যেমন দেখেন আপনি গোল যেটা নিয়ে হচ্ছে গোল হইলো, গোল হওয়ার পরে অনেকগুলো অ্যাঙ্গেল দেখানো হয়েছে, কিন্তু আপনি এই ম্যাচে যতগুলো সমস্যা হয়েছে, শুধুমাত্র এই ম্যাচে না, আর্জেন্টিনা ক্যাবো ভার্দের ম্যাচে সেম দেখবেন, একটা ফাউল হয়েছে লাস্টে ডিবক্সের বাইরে, সেটার কোনো রিপ্লে দেখানো হয়নি। তো আমার পয়েন্টটা সেই জায়গায় যে আপনি যখন এই ফাউলগুলো রিপ্লে দেখাচ্ছেন না, অ্যাভয়েড করে যাচ্ছেন, তখন আপনার প্রশ্ন উঠবে, তখন কন্ট্রোভার্সিটা শুরু হবে। যেহেতু আপনার ভার আছে, আপনি সেটাকে ফুললি ইউজ করেন, আপনি কেন নিজের মন মতো ইউজ করবেন? যখন আপনার ইচ্ছা হচ্ছে ইউজ করতেছেন,
যখন ইচ্ছা হচ্ছে না আপনি ইউজ করতেছেন না, আপনি তখন বলতে পারেন যে ভাই ম্যাচ টাইম তো তখন বেড়ে যাবে যদি এইভাবে প্রত্যেকটা ভার চেক করা হয়। ম্যাচ টাইম কিন্তু আলটিমেটলি বাড়তেছে। ম্যাচ টাইম দেখেন হাইড্রেশন ব্রেকের জন্য আমার ম্যাচ টাইম যাচ্ছে না, বাড়তেছে। আপনার যখন বৃষ্টি হচ্ছে, যখন বৃষ্টির কারণে খেলা পেছাচ্ছে, তখন কি ম্যাচ দেরি হচ্ছে না? হচ্ছে। কিন্তু এই যেটা ইম্পর্ট্যান্ট আমার, যে কন্ট্রোভার্সিগুলো যখন ক্রিয়েট না হয়, সেটাতে যদি ম্যাচ টাইম বাড়ে আমি মনে করি না খুব একটা প্রবলেমেটিক। উল্টো আপনার হাইড্রেশন ব্রেকের জন্য যত ধরনের সমালোচনা হয়েছে, এটার কারণে যখন আপনি সবগুলো ভার চেক করবেন, খুব ক্রিস্টাল ক্লিয়ার রাখবেন, সেটা মানুষের জন্য একটা ইজি মেসেজ যাবে। তখন মানুষ আলটিমেটলি বুঝবে যে হ্যাঁ, তারা প্রপারলি চেক করছে, তারা সেটাকে স্কিপ করে নাই। আপনি যদি এই ম্যাচে আসেন, এই ম্যাচে দেখেন প্রথম যেটা নিয়ে আমি শুরুতে যেটা বলবো, লাইক সবাই হয়তো বা যে গোলটা বাতিল হয়েছে সেটা নিয়ে বলবে, আমি তারাও আগে থেকে বলবো। সালা একটা বল হচ্ছে, সে উইন করছে, উইন করে কাউন্টারে যাচ্ছে, অ্যান্ড ওখানে কাউন্টারে যাওয়ার সময় তার সামনে কিন্তু কোনো প্লেয়ারই নেই আর্জেন্টিনার। সো এটা অনেকটা 1v1 হয়ে যেত। অ্যান্ড সেখান থেকে কিন্তু রেফারি যেটা করলো, যখনই হচ্ছে সালা বলটা উইন করলো, রেফারির সাথে সাথে বাসে দিয়ে ওইটা ফাউল দিয়ে দিছে। কিন্তু আমাকে বলেন যে এই ওয়ার্ল্ড কাপে যতগুলো ম্যাচ আপনারা দেখছেন, অফসাইড হচ্ছে, ফাউল হচ্ছে, বিশেষ করে অ্যাটাকের সময় ফাউল হলে কখনো কি এরকম বাসি দেওয়া হয়েছে? অ্যাটাকটা কমপ্লিট হয়েছে, আপনার অফসাইডের ক্ষেত্রেও অ্যাটাক কমপ্লিট হয়েছে, খেলাটা কমপ্লিট হয়েছে। যদি গোল হয় গোল, বা আউট, বল আউট হলে তখন যে চেক করা হয় এটা কি আসলে ফাউল ছিল নাকি অফসাইড ছিল, সেটা চেক করা হয়। সো আমার প্রশ্ন হচ্ছে রেফারি কেন এই জায়গায় সরাসরি বাসিটা দিয়ে দিল? অ্যান্ড সেটা যখন রিপ্লে দেখাইছে, বেশিক্ষণ রিপ্লে দেখা নেই, জাস্ট অল্প করে রিপ্লে দেখাইছে, অ্যান্ড তখন যারা কমেন্ট্রি দিচ্ছিল তারাও কিন্তু বলতেছিল যে আনলাকি একটা কল ছিল সেটা সালার জন্য, এটা কমপ্লিট করতে দেওয়া যাইতো। সো এখানে রেফারি একটা ভুল করছে। রেফারি দেখেন পরের গোলটাতে রেফারি কিন্তু কমপ্লিট করতে দিছে। পুরো টুর্নামেন্টে কিন্তু এরকম অনেকগুলো খেলায় তারা হচ্ছে আহ, এই অ্যাটাকগুলো তারা কমপ্লিট করতে দিছে। সো এইটাতে কেন কমপ্লিট করতে দেয় না? জিনিসটা কমপ্লিট করতে দিত, দেন তারা চেক করতো। তাদের যদি মনে হতো যে হ্যাঁ এটা ফাউল, তখন ফাউল দিত, কোনো প্রবলেম ছিল না। সেখানে একটা চেক করা নেই, কিন্তু পরেরটাতে আবার ভার চেক করা হয়েছে। সো এখানে দেখেন, এখানে কিন্তু ইনকনসিস্টেন্সির একটা ব্যাপার চলে আসছে, যে এক সময় এক এক জিনিস করতেছে। তারপরে আসলে হচ্ছে প্লেয়ারের মুখের পান, যেটা আপনার আর্জেন্টিনার একটা প্লেয়ার হচ্ছে ইজিপ্টের একটা প্লেয়ারের মুখে পাঞ্চ দিয়েছে, সেটাও কিন্তু কোনো ধরনের রেফারি বাঁশি দেয় নাই, ফাউল দেয় নাই, কার্ড তো অনেক পরের জিনিস, চেকও করে নেই, ইভেন কি রিপ্লেও দেখায় নেই খুব একটা। এগুলো নিয়ে প্রশ্ন উঠে। প্রশ্ন ওঠার কিন্তু যথেষ্ট কারণ আছে। আপনি যদি জিনিসগুলোকে অ্যাভয়েড করতে চান, আপনি যদি সবসময় বলেন যে হ্যাঁ, প্রশ্ন ব্রাজিলের ফ্যানরা উঠাচ্ছে, ব্রাজিলের ফ্যান বা পর্তুগালের ফ্যান বা আদার্স মানুষজন উঠাচ্ছে, সেটা আসলে আপনি জিনিসটাকে অ্যাভয়েড করতেছেন। আপনার তো ক্লিয়ার থাকতে হবে। এখন এখানে আর্জেন্টিনাকে কেন সবাই বলতেছে আর্জেন্টিনা আহ, কে ফিফা ফেভার করতেছে, এটা রিজন হচ্ছে এসবই। আলটিমেটলি আপনি যখন রিপ্লে ঠিকঠাক দেখাবেন না, আপনি যখন একটা গেম প্লে যেটা নিয়ে প্রবলেমেটিক, লাইক ফাউল হচ্ছে বা গোল হচ্ছে, এগুলো হচ্ছে আপনি খুব ক্রিস্টাল ক্লিয়ারলি আপনি রিপ্লে দেখাবেন না বা অ্যাভয়েড করে যেতে চাইবেন, তখন আলটিমেটলি যেটা সমস্যাটা হয়, কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়। দেখেন এই কথাও যদি আসি, যে কার্ড দেখালো না, ওটা তো ফাউল দিতে পারতো, ফাউল দেখাইলো না, ফাউল দিল না, রেফারি তো এটা অ্যাটলিস্ট চেক করতে পারতো বা রিপ্লে দেখাতে পারতো, কিছুই করা হয়নি। তারপর আসি আপনার যেটা নিয়ে সবার থেকে বেশি কথা হচ্ছে, সেটা হচ্ছে সালার যে ফাউলটা ছিল ডি বক্সের ভিতরে, সেটা নিয়ে। আমি তার আগে সেখানেই থাকবো, যেটা হচ্ছে আপনার ডি বক্সের ভিতরে কিন্তু সালাকে ফাউল করার আগে আরেকটা ফাউল করা হয়েছে। সেটা বেসিক্যালি ডি বক্সের বাহির থেকে বিল্ড আপটা এসেছিল, সেখানে বল আশেপাশে ছিল না, বলটা ক্রস আসবে এরকম একটা অবস্থায় ছিল। তো প্লেয়ারের, ইজিপ্টের প্লেয়ারের শার্ট টেনে ধরেছিল, সেখান থেকে আলটিমেটলি তার সাথে কলিশন হয়ে সে পড়ে গেছে, ডি বক্সের ভিতরে পড়ছে। সেটারও কিন্তু রিপ্লে দেখানো হয় নাই। সালার যে ফাউলটা নিয়ে কথা হচ্ছে, যেটা থেকে আলটিমেটলি আর্জেন্টিনা গোল দিছে, সেটারও কিন্তু কোনো ধরনের রিপ্লে ক্লিয়ারলি দেখা হয় নাই। যদিও ক্লেম করতেছে সবাই, ফিফা রিলেটেড যারা বা আর্জেন্টিনার সমর্থক যারা বা আর্জেন্টিনার রিলেটেড যারা, তারাই শুধু ক্লেম করতেছে এটাকে বিহাইন্ড দ্য সিন ভার চেক করছে, চেক করে কিছু পায় নাই দেখে সেটা ভাড়া যায় নাই। কিন্তু আপনি চিন্তা করেন, সেটা কিন্তু গোল ডিসাইডার একটা ফাউল ছিল, সেটা ম্যাচ ডিসাইডার, শুধু গোল ডিসাইডার না, সেখান থেকে গোল হয়েছে এবং সেই গোলে ম্যাচ ডিসাইড হয়েছে। সো সেই জায়গা থেকে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফাউল ছিল, সেটা আপনি কেন ব্যাকে চেক করবেন, কেন সেটা আপনি ভারে নিবেন না?
কেন আপনি ভারে নিয়ে এটা ক্লিয়ার করবেন না? কেন আপনি সব অ্যাঙ্গেল থেকে এই ২ টা ফাউলই আপনি চেক করাবেন না? আপনি ম্যাচে অনেকগুলো ভুল করছেন। এই ম্যাচে অনেকগুলো ভুল হইছে। এই ম্যাচে ভুল হয় নাই এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি এখানে যেটাই বলেন যে FIFA অলওয়েজ বড় টিমকে ফেভার করে। এগুলো সব কন্ট্রোভার্সি, এগুলো ব্রাজিল সাপোর্টার বা পর্তুগালের সাপোর্টার বা আদার্স সাপোর্টার যারা আছে তাদের ক্লেম করা। বাট এই ক্লেম করার সুযোগটা আপনারাই দিচ্ছেন। কেননা দেখেন আর্জেন্টিনার সাথে এই জিনিসটা তো সেই ২০২২ সাল থেকে চলে আসতেছে। তারা পেনাল্টি বেশি পায়, তাদের ফিফার ফেভার আছে। সেই জিনিসটা তো সাথে আছে লাইক আইসিসি ইন্ডিয়ার যে অবস্থা। তো সেখান থেকে যদি এই অবস্থাগুলো চলে আসে যে আপনার যখন মেইন টাইম, মেইন পয়েন্টে, মেইন সময়ে যদি আপনি রিপ্লে ঠিকঠাক না দেখান, আপনার কাছে যদি ৪-৫খানা অ্যাঙ্গেল থাকার পর আপনি জাস্ট একটা অ্যাঙ্গেল বেছে নেন যেটা দিয়ে মনে হয় যে হ্যাঁ, এটা আপনার ফেভারে যাচ্ছে, তখন তো কন্ট্রোভার্সি হবে। আপনি কেন সব সাইডের অ্যাঙ্গেলের ভিডিও, রিপ্লে আপনি ম্যাচ টাইমেই দেখাবেন না? কেন আপনার হাতে সুযোগ থাকার পরও আপনি ভার চেকে যাবেন না? আপনি কেন যেটাতে আল্টিমেটলি কার্ড দিলে বা ফাউল দিলে কোনো সমস্যা হচ্ছে না, এই ছোট, ছোট ফাউলগুলো আপনি অ্যাভয়েড করবেন? কারণ দেখেন ছোট, ছোট ফাউলগুলো থেকে কিন্তু এই বড় ব্যাপারগুলো সামনে চলে আসে। তো সেখান থেকে আসেন আপনার যদি ওই সিচুয়েশনটার কথা বলি যে সালার ওই সিচুয়েশনটা, সেখানে আমার কাছে মনে হইছে যে ধরেন ম্যাচের রেফারি সে যেটাই করলো সে আমি ধরে নিলাম যে আগের যেটা সে ভার চেক করে গোল বাদ দিল, সেটা আমার কাছে আল্টিমেটলি পছন্দ হয়নি। কেন পছন্দ হয় না আমি ২ টা কারণ বলব। একটা কারণ হচ্ছে এই জিনিসটা অনেকক্ষণ পরে করা হইছে। একটা প্লেয়ার আপনার হচ্ছে মাঠের এই পাশ থেকে ওই পাশ পুরোটা সময় বল টেনে নিল, ৭-৮ জনকে সে কাটালো, সেখানে অনেকক্ষণ ম্যাচের গেম প্লে হলো, এরপরে যে সে দারুণ একটা গোল দিল, এটা এই ওয়ার্ল্ড কাপের অন্যতম একটা দারুণ গোল হতো। সেখানে এসে আপনি যখন নিজে, রেফারি কিন্তু নিজে যখন সামনে ছিল, সে দেখে ওই ফাউলটা সে দেখছে, সে ফাউলটা তার কাছে মেজর মনে হয় নাই, সামনাসামনি মেজর মনে হয় নাই, হয় নাই দেখেই কিন্তু সে গেমটা কন্টিনিউ করছে দেখেই কিন্তু বল সামনে গেল এবং গোল হইল। পরে যে আপনি কেন গোল হওয়ার পরে সেলিব্রেশন শেষ হওয়ার পরে আপনি অফসাইডও না, এটা আপনি হচ্ছে ফাউল ধরলেন অপোজিটে যে ফাউলটা হওয়ার কারণে, অনেক আগের ফাউলের কারণে। এখন এখানে আপনারা এখন যে ধরনের দেওয়া হচ্ছে, এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে, বলটা এর মাঝে কোনো আর্জেন্টিনার প্লেয়ারের গায়ে লাগে নাই, সো লাগলে তখন আর ফাউল কাউন্ট করা হইতো না। দেখেন এই ধরনের যুক্তিগুলো আপনি ওই যে রুলস বুকের যুক্তিগুলো যদি দিতে চান, সেখানে আপনার একটা লুপ হোল থেকে যায়। তাহলে আপনি আমাকে বলেন, যদি রেফারি এখানে ফাউলটা দেখার পরে তার কাছে ফাউল মনে হইল না, সে গেম প্লেয়িংটা কন্টিনিউ করলো, তাহলে সে কেন সালার ওই ফাউলটা দিছে? সালার ওই ফাউলটা সে না দিলে তো হইতো, না দিলে সে আলটিমেটলি ম্যাচটা আগাইতো, এটা যদি গোল হইতো তখন ভারে চেক করতো। আপনি একটাতে আপনি ফাউল দিয়ে দিচ্ছেন যেখানে ফাউলটা খুব ফাউলও ছিল না, ওইটা জাস্ট বল উইনিং একটা পজিশন ছিল, সেটাকে আপনি ফাউল দিয়ে দিচ্ছেন, যেটা অ্যাটাকের বিল্ড আপ ছিল, অ্যাটাকিং করার সময় বিল্ড আপ ছিল, সেটা আপনি ফাউল দিয়ে দিচ্ছেন, কিন্তু তার ইমিডিয়েট যেটা পরে হইলো সেটা আপনি গোল দিয়ে দিছে দেখে আপনি ভারে চেক করে ফাউল দিলেন। সো আপনার মধ্যে তো ধারাবাহিকতা নাই, আপনি তো এক এক সময় এক এক ডিসিশন দিচ্ছেন। আপনি একটা ম্যাচেই যখন ২-৩ টাইপের ডিসিশন দিয়ে দিবেন, তখন আপনার উপরে মানুষের প্রশ্ন উঠবে, সেটাই স্বাভাবিক। অ্যান্ড সেটা আর্জেন্টিনা বলে আরও বেশি উঠতেছে। কেননা আর্জেন্টিনার সাথে ফিফার একটা ভালোই ফেভার পায়, এই ধরনের একটা কথা কিন্তু ২০২২ থেকে চলে আসতেছে। সো এইগুলো কিন্তু মানুষ ক্রিয়েট করতেছে না। এটা ক্রিয়েট করার সুযোগটা কারা দিচ্ছে? রেফারি দিচ্ছে। এখন দেখেন সালার যে পয়েন্টটা নিয়ে বেশি কথা হচ্ছে, যেটা গোল ডিসাইডিং ছিল বা ম্যাচ ডিসাইডিং গোল ছিল, সেটাতে যদি আমি বলি যে অন্য সব বাদ দিলাম, সেটাতে আমি হলে আমি কি করতাম? আমার কাছে মনে হইছে যে আমি ওই যে টি-শার্ট ধরে টান দিছে, এটা যখন আপনার টি-শার্টটা ধরে টান দেওয়াটা কিন্তু একটা ফাউলের মধ্যে পড়ে। তখন বলও কিন্তু ছিল না। তো সেটাকে আমি কাউন্ট করে আমি ফ্রি কিক দিয়ে দিতাম। কেন ফ্রি কিক দিয়ে দিতাম? যেহেতু রেফারি আগেই ২ ধরনের ডিসিশন দিছে, অ্যান্ড রেফারি যদি সালারটা ধরতে যায়, তখন যেটা হইতো কি সালার ওইটা যদি কাউন্ট করে পেনাল্টি দিতে হয়। সো ইজিপ্ট তো পেনাল্টি পেয়ে যাচ্ছে, পেনাল্টি থেকে তারা গোল দিয়ে দিতে পারে। সো ম্যাচ এখানেও শেষ হয়ে যেতে পারে। আমি ধরে নিলাম যে হ্যাঁ, রেফারি যেহেতু ফিফা যেহেতু বড় দলগুলোকে ব্যাকআপ করে বা ফেভার দেয়, এটা অনেকের মুখে মুখে আসে অ্যান্ড এটা অনেকেই স্বীকার করে। সো সেটাও যদি আমি কাউন্ট করি, তাহলে আমি আলটিমেটলি ফ্রি কিকটা দিতাম। অ্যান্ড আমি যদি ধরেন সম্পূর্ণ যদি একদম নির্ভুল 100% রেফারিংয়ের কথা বলি, তাহলে ওই সালার ওইটাও আমি বাসে দিতাম না, অ্যান্ড আমি এই গোলটাও বাতিল দিতাম না। এই গোলটা কেন বাতিল দিতাম না বলি, এখানে আপনার কাছে ফাউলটা যেটা মনে হচ্ছে এটা কিন্তু অনেক বড় ফাউল ছিল না। অ্যান্ড ফুটবল তো আবার এমন না যে আপনার
কোনো টাচ করে খেলা হয় না। ফুটবলে এর থেকে আরও বড় বড় ফাউল হয়েছে, যেগুলো ফাউল কাউন্ট করে নাই। ডি বক্সের ভিতরেও এরকম অনেক ফাউল আছে যেগুলোতে ফাউল কানেক্ট করে নাই বা ফাউল কাউন্টও করে নাই, যেখানে আলটিমেটলি রেফারি প্লে চলমান রাখছে, তার কাছে এটা অ্যাডভান্টেজ হিসেবে সে রেখেছে। সো এরকম অনেক কিন্তু আপনার এক্সাম্পল আছে। সো সেই জায়গা থেকে এত সুন্দর একটা গোল, যে প্লেয়ারটা আপনার আলটিমেটলি 7-8টা প্লেয়ারকে কাটিয়ে 7-8টা প্লেয়ারের সাথে বল নিয়ে সে হচ্ছে গোল দিয়েছে। আপনার আর্জেন্টিনার প্লেয়াররা প্রত্যেকে কিন্তু চেষ্টা করছে, ইভেন হচ্ছে প্লেয়ার ফাউল করারও চেষ্টা করছে, পারে নাই। সো সেখানে এই গোল আসলে বাতিল আমার মতে সম্পূর্ণ ইনজাস্টিস হয়। এখানে আপনি যে কোনো কিছু বলতে পারেন, আপনার আমার কথা ভালো নাও লাগতে পারে, আপনি রুলস বুকের কথাও বলতে পারেন, কিন্তু দিন শেষে রুলস বুকের মধ্যেও কিছু গ্যাপ থাকে। আমরা সবসময় শুনে আসি না আইনের ফাঁক ফোকর, আলটিমেটলি আপনার আইন দিয়ে তো আর সব কিছু সবভাবে সুন্দরভাবে আপনি জাজ করতে পারবেন না, মাঝে মাঝে কিছু ফাঁক ফোকর থেকে যাবে। সো ওখানেই আলটিমেটলি আমার কাছে মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপের অন্যান্য ম্যাচের সাথে যখন আমি মিলাতে যাব, তখন এখানে আপনি অনেক ধরনের গ্যাপ পেয়ে যাবেন, অ্যান্ড এইটা সম্পূর্ণ ফিফার উপরেই যাবে, ফিফা রেফারিংয়ের উপরে যাবে। আপনি যদি একদম স্পেসিফিকভাবে বলতে যান যে সালা ফাউল করছে কিনা, ওইটা ফাউল হয় কিনা, বা হচ্ছে আপনার সালাকে ফাউল করার আগে প্রথম যেটা ফাউল ছিল টেনে দেওয়ার ধরার, সেটা ফাউল হয় কিনা, আপনি একসাথেই সবগুলো ফাউল বাদ করে দিতে পারেন না। এখানে 4টে ইস্যু, একটা হচ্ছে গোল বাদ করছে, তার আগে সালার যেটা ছিল কাউন্টারে যেতে যে এটা করা হয়েছে সেটা বাদ করছে, দেন হচ্ছে যেটা আর্জেন্টিনা 3 নাম্বার গোল যেটা দিল তার আগে যে 2টা ফাউল হলো, 2টা ফাউলে 2টা ফাউলই বাদ করছে। দেন হচ্ছে আপনার যেটা মুখে পাঞ্চ করছে সেখানে একটা কার্ড পায়, একটা ইয়েলো কার্ড পায়, সেটাকেও আমি বাদ দিলাম। সো আমি গোল চান্সের ক্ষেত্রে আমি 4টা গোলের কথাই বললাম। সো এখান থেকে কি আপনার মনে হয় যে 4টাতেই রেফারি অ্যাকুরেট ছিল? 4টাতে অ্যাকুরেট থাকার সুযোগ নাই, কেননা আপনি এর আগেই যখন একটা বাদ দিচ্ছেন আরেকটা রাখতেছেন। আপনারা এখানে অবশ্যই অনেক যুক্তি দিতে পারবেন, অনেক ধরনের ফিফার রুলস দেখাতে পারবেন, কিন্তু দিন শেষে আপনার একটা রুলস আরেকটার সাথে সাংঘর্ষিক হয়ে যায়। আপনারা একটা সময় মানে ইন্টেনশনাল নিয়ে আসবেন, একটাতে আনবেন ইন্টেনশনাল না, আরেকটাতে আনবেন ধরেন বল টাচ খাইছে। সো এইসব ইস্যু নিয়ে দিন শেষে ওই কন্ট্রোভার্সি চলতে থাকবে। বাট অ্যাগেন আমি যেটা বলবো যে এই কন্ট্রোভার্সির সাথে, এত কথাবার্তার সাথে আর্জেন্টিনার খেলার কোনো সম্পর্ক নেই। লাইক আর্জেন্টিনা খুব ভালো খেলছে, তারা যেটা কামব্যাক দিচ্ছে দারুণ কামব্যাক দিচ্ছে, কিন্তু ওই যে আপনি যখন আর্জেন্টিনা, সাপোজ ধরেন আর্জেন্টিনার কামব্যাকটা আমি ভালো বলতেছি, তো আর্জেন্টিনার কামব্যাক ভালো বলতেছে মানে 3টা গোল, ওকে, 3টা গোল যদি হয় আপনি তাদের প্রথম গোলটা বাদ দিতে পারেন না। আবার সালার যে বাঁশি দেওয়া হয়েছে, যেটাতে ফাউল দিয়ে দেওয়া হয়েছে, যেটা সে উইন করে ফার্স্ট অ্যাটাকে শুরু করলো, সেটাও আছে। সো এখানে আলটিমেটলি যেতে হয়তো শেষ পর্যন্ত 3-3 অথবা হচ্ছে 4-3 হইতো। কিন্তু আমার কাছে মনে হয় এত কিছুর যখন ম্যাচটাতে এত কাহিনী হয়ে গেছে, এত ভুল হয়ে গেছে রেফারি একের পর এক ভুল ডিসিশন দিচ্ছে, অ্যান্ড সবাইকে লাস্টে যে ইজিপ্টের একদম সবাইকে ইয়েলো কার্ড দেওয়া শুরু করছে, রেড কার্ড দেওয়া শুরু করছে, তাদের স্টাফ, কোচিং স্টাফে যারা ছিল, কোচকে পর্যন্ত ইয়েলো কার্ড দেওয়া হয়েছে, সেগুলো আসলে আননেসেসারি ছিল। কারণ রেফারি জানে রেফারি ভুল করতেছে, রেফারি তো এটা মাথায় আছে, রেফারি তো মাথায় নেই ব্যাপারটা তা না। তো রেফারির এরকম প্যানিক হওয়ার দরকার ছিল না, সেই জিনিসটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতো। না, আমার কাছে মনে হয় যদি তারা ওই যে লাস্টের গোলটা না দিয়ে, তারা হচ্ছে পেনাল্টিটাও না দিয়ে, যেহেতু মিশর এখানে পেনাল্টি পেয়ে যাচ্ছে, মিশরের পেনাল্টিটা না দিয়ে তারা জাস্ট হচ্ছে জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য একটা ফ্রি কিক দিয়ে দিত, দেখতেন এত যে কন্ট্রোভার্সি হচ্ছে এগুলো প্রায় 90% কমে যেত। তখন আলটিমেটলি আপনার যেহেতু তখন আপনার কথা চলে আসতো কি, আর্জেন্টিনার একটা গোল বাতিল করা হয়েছে, মিশরের গোল বাতিল করা হয়েছে, অ্যান্ড হচ্ছে সেখান থেকে পেনাল্টি দিছে মিশরের পক্ষে, সরি পেনাল্টি বলছি, আপনার ফ্রি কিক দিছে মিশরের পক্ষে, সেটা কিন্তু মিশরের জন্য প্লাস পয়েন্ট হইতো, অ্যান্ড এই কন্ট্রোভার্সিটা এতটুকু আসতো না। তখন এই যে এখন যে কন্ট্রোভার্সি চলতেছে, তখন কন্ট্রোভার্সিটা কমে 10% হয়ে যেত। তখন দেখতেন যে আর্জেন্টিনার কামব্যাক নিয়ে সবাই কথা বলতেছে। এখন কিন্তু দেখবেন আর্জেন্টিনার কামব্যাক নিয়ে অনেক কম কথা বলা হচ্ছে, যতটা না আপনার কন্ট্রোভার্সি নিয়ে বলা হচ্ছে। বাট আর্জেন্টিনা কিন্তু যে ধরনের খেলা তারা খেলছে, তারা যে ধরনের কামব্যাক দিছে, এটার জন্য তারা প্রশংসা পায়, তাদেরকে আপনি এখান থেকে কোনোভাবে ছোট করতে পারবেন না। তারা দারুণ কামব্যাক দিচ্ছে, অ্যান্ড এই কামব্যাকটাই আলটিমেটলি ইজিপ্টের জন্য একটা ভুল ছিল। ইজিপ্ট যখন লাস্টে বেশি ব্লকে চলে গেছে, এখন স্বাভাবিক এখানে এটাও চলে আসে যে ইজিপ্টের যারা, তারা বলতে পারে যে আমাদের অ্যাগেনস্টে এত রং ডিসিশন দেওয়া হচ্ছিল, ওখানে আলটিমেটলি আমরা প্রেশার করে ভুল করে ফেলছি, বা আমাদের খেলার কনসেন্ট্রেশন ছিল না, সেটাও লজিক্যাল। বাট আমি শুধু খেলা নিয়ে কথা বললে আমার কাছে মনে হয় আর্জেন্টিনা দারুণ খেলছে, অ্যান্ড রেফারিং নিয়ে কথা বললে রেফারিং অবশ্যই বায়াস ছিল,
রেফারিং পুরো ওয়ার্ল্ড কাপে যদি আমি জাজ করি, ওয়ার্ল্ড কাপে অনেক প্রবলেম ছিল, এক এক ম্যাচে এক এক ধরনের রেফারিং হয়েছে, ধারাবাহিকভাবে সবার জন্য সমান যেটা বলা হয় সেটা হয় নাই। সো এই জায়গা থেকে এটা ফিফাকে আলটিমেটলি এটার দায়ভার নিতে হবে বা ফিফাকে এটা নিয়ে জবাব দিতে হবে। যদিও ফিফা এগুলো সব কিছুই তারা বলে যে সলিড, সব কিছুই স্বচ্ছ, সেগুলো বলে তারা উড়িয়ে দেয়, বাট দিন শেষে এগুলো নিয়ে কথা চলবে। অ্যান্ড আমার কাছে বেস্ট সলিউশন ওইটাই ছিল যে ফ্রি কিক যদি মিশরকে দেওয়া হতো, সেখানে আপনি দেখতেন যে কন্ট্রোভার্সি অনেকটুকুই কমে যেত। আপনার আমার এই এত কথাবার্তা এগুলো পছন্দ নাও হতে পারে, আপনার কাছে মনে হইতে পারে যে হ্যাঁ আমি অনেক রুলস বুকের কথা বলি নাই বা আমি অনেক কিছু অ্যাভয়েড করছি, বাট দিন শেষে দেখেন রুলস বুকের কথা বলতে গেলে অনেকগুলি আবার পুরাতন ম্যাচের কথা টেনে আনতে হয়, এই ওয়ার্ল্ড কাপের ম্যাচের কথাই টেনে আনতে হয়, অনেক ইস্যু চলে আসে। সো এইসবের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ওই যে 4টা পয়েন্ট বলছি, ওই 4টা পয়েন্টে রেফারির অবশ্যই কিছুটা হলেও ভুল আছে। আপনি 3টা পয়েন্ট যদি একপাশে রাখেন, একটা পয়েন্টকে আপনাকে ভুল দিতে হবে, কারণ 4টা পয়েন্ট একসাথে কখনোই থাকে না। আপনার এটা পছন্দ কথা, আমার কথাগুলো আপনার পছন্দ ভালো লাগুক না লাগুক, দিন শেষে এটা নিয়ে আপনি কন্ট্রোভার্সি অফ করতে পারবেন না। এখন আপনি হয়তো বা বলতে পারেন যে হ্যাঁ আর্জেন্টিনার পিছনের মানুষ অনেক কথা বলে, দেখেন আর্জেন্টিনা ছাড়াও কিন্তু, আর্জেন্টিনা ব্রাজিল ছাড়াও কিন্তু বাকি দলগুলো কাপ জিতছে। আপনি ফ্রান্স কাপ জিতছে, ব্রাজিল তো ধরেন লাস্ট কত বছর তারা কাপ জিতে না, 24 বছর জিতে না। তো 24 বছরে কি অন্যান্যরা কাপ জিতে নাই? তার মধ্যে একবার শুধু আর্জেন্টিনা জিতছে, বাকি সময়টাতে তো অন্যান্য দল জিতছে। এত কন্ট্রোভার্সি তো হয় নাই। সো এখানে আপনার এটা এডমিট করতেই হবে যে এখানে কন্ট্রোভার্সি হচ্ছে রেফারিংয়ের কারণে। আর্জেন্টিনা খারাপ খেলতেছে এটা কিন্তু কেউই বলে নাই, সবাই উল্টা আর্জেন্টিনা ভালো খেলছে, দারুণ কামব্যাক দিচ্ছে এগুলো বলতেছে। কিন্তু ওই যে আপনার দিন শেষে আপনার যখন একবার কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যায় রেফারির কারণে, তখন আর্জেন্টিনা যতই ভালো খেলুক তখন এই কথাগুলো চলে আসে। অ্যান্ড আমার কাছে মনে হয় আলটিমেটলি রেফারি এখানে আরও বেটারভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে পারতো। অ্যান্ড রেফারি যদি বেটারভাবে জিনিসটা হ্যান্ডেল করতো, আর্জেন্টিনা যে হেরে যেত ব্যাপারটা তা না, আর্জেন্টিনা জিততই, হয়তো বা 90 মিনিটে জিতে নেয়, তারা 120 মিনিটে যে জিততো। দেখেন আপনি যখন আর্জেন্টিনার প্লেয়ার সাপোর্টার হিসেবে চিন্তা করবেন বা প্লেয়ারদের কথাই চিন্তা করেন, তারা কি চিন্তা করছে যে আমরা 2-0 আছি, হাতে 10 মিনিট আছে, আপনি ওখানে কি চাইবেন? আপনি কি চাইবেন 10 মিনিটে 3টাই দিয়ে দেখ? আপনি কি এত বড় আশা করবেন? করবেন না। আপনি চাইবেন কি? আপনি চাইবেন হচ্ছে আমি কোনোভাবে 2-2 করি, দেন পরবর্তী 30 মিনিটে যাক খেলাটা যাওয়ার পরে আমরা খেলে ম্যাচটা জিতি। এভাবেই তো আশা করবেন। অ্যান্ড এটাই অ্যাকচুয়ালি করতে পারতো রেফারি, কিন্তু এভাবেই জিনিসটা কাভার আপ দিতে পারতো। অনেক ম্যাচে কিন্তু রেফারি এটা করে, যখন একটা কল ভুল দেয়, ওই কলটাকে সে জাজ করার জন্য, ঠিক করার জন্য, ইকুয়াল করার জন্য সে যার অ্যাগেনস্টে ভুল কল দিচ্ছে তাকে একটা ফেভারেবল একটা কল দিয়ে দেয়, যেটা আলটিমেটলি ম্যাচটাকে ব্যালেন্স করে। যেটা আপনারা অনেক ক্ষেত্রে বলবেন যেটা ঠিক না, কিন্তু সে তো একটা ভুল করে ফেলছে। তো যারা একটু ভুল করে ফেলে তারা কিন্তু এই কাজটা করে, কিন্তু এই রেফারি যেটা মনে হয়েছে সে আলটিমেটলি এই ভুলগুলোকে সে গণায় ধরে নেয়, বা হইতে পারে তার ইগো, হইতে পারে সে এগুলো খেয়াল করে নেই, কিন্তু তার আসলে আরেকটু সলিড হওয়া দরকার ছিল। অ্যান্ড এই ম্যাচটাতে আপনি যত যাই বলেন যে বায়াসনেসটার কথা আপনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারেন না। আপনি এখানে রুলস বুক দিয়ে অ্যাগেন বলতেছে, আপনি রুলস দিয়ে বুঝিতে পারেন যে রেফারি সব ওকে, কারণ রুলস জিনিসটাই এমন, সেটা বানানোই হয় রেফারির জন্য। এটা ফুটবল বলি, যে কোনো খেলায় বলি, রুলস আলটিমেটলি প্রোটেক্ট করে রেফারিকে, রুলস খেলাকে প্রোটেক্ট করে না। রুলস প্রোটেক্ট করে রেফারিকে, রেফারির জন্য একটা অপশন রেখে দেওয়া হয়, যেটার কারণে রেফারি আলটিমেটলি যে ধরনের সে ডিসিশন দেখ না কেন, তাকে ওই রুলসটা তাকে প্রোটেক্ট করবে। সো দিন শেষে আপনি যতই যা বলেন কন্ট্রোভার্সিটা থেকে যাবে। আপনার মতে আসলে আমি কোন জায়গায় ভুল বলছি আপনি বলতে পারেন, একদম পয়েন্ট সহকারে বলতে পারেন। এখন আপনি যদি গালাগালি করতে চান সেটাও করতে পারেন। আমি জানি যে আর্জেন্টিনা নিয়ে কথা বললে গালাগালি হবে। এখন গালাগালি হলে কি হবে? গালাগালি হলে তো আপনি এটা উল্টাই দিতে পারবেন না, যে কন্ট্রোভার্সি যেটা হচ্ছে সেটাকে আপনি বন্ধ করে দিতে পারবেন না। বা যদি আমি এইভাবে চিন্তা করি যে এই কন্ট্রোভার্সিগুলো হওয়ার পরে আপনি যদি স্বীকার করে নেন যে রেফারির ভুল ছিল, সেখানে কি রেজাল্ট কি চেঞ্জ হবে? আমি আপনি স্বীকার করলে কি রেজাল্ট চেঞ্জ হবে? হবে না। এটা শুধুমাত্র যদি দেখা যায় যে ফিফা বা ফিফার প্যানেল যদি স্বীকার করে যে হ্যাঁ ভুল ছিল, তখন যে জিনিসটা চেঞ্জ হবে। এর আগে তো চেঞ্জ হবে না। আমরা দর্শকরা যারা আছি, যা আমরা ফুটবল নিয়ে কথা বলি, আমরা যতই কথা বলি, আমরা যতই স্বীকার করে নিই যে হ্যাঁ এটা প্রবলেম বা এটাতে প্রবলেম হইছে, সেটা তো আল্টিমেটলি কখনোই গোলটা বা ম্যাচের রেজাল্টটা চেঞ্জ করে দিবে। সো দিন শেষে আপনি গালাগালি করলেও ম্যাচের রেজাল্ট চেঞ্জ হবে না, আপনি এটা মেনে নিলেও রেজাল্ট চেঞ্জ হবে না, বাট ওই কন্ট্রোভার্সিটা থেকে যাবে। তো আপনার মতে এই ম্যাচের আসলে রেফারির কি ভুল ছিল কিনা, বা আপনার পয়েন্ট অফ ভিউটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।